এ বিষয়ে আলোচনায় খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট প্রধান নির্বাহী হাসান মেহেদী। সরাসরি যাচ্ছে সেখানে। খুলনা অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে জ্বালানির সংকটের কারণে অনেকগুলি আসলে বন্ধ রয়েছে বা বন্ধ করতে বাধ্য হয়েছে। বিশ্বব্যাপী যে জ্বালানির সংকট রয়েছে সেসব কারণেই আসলে কিন্তু ঘুরে ফিরে বলছেন এর সাথে সংশ্লিষ্টরা। এই বিষয়ে আসলে জ্বালানি নিয়ে কাজ করেন দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠান, তারই একজনের সাথে আমরা আলোচনা করব, মেহেদী হাসান, যিনি উপজেলীয় পরিবেশ কর্মজোট এর নির্বাহী সম্পাদক, প্রধান নির্বাহী। তো একটু যদি মেহেদী হাসান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব, তার প্রভাবে কিন্তু সারা বিশ্বেই জ্বালানির একটি সংকট তৈরি হয়েছে এবং সেই জায়গাতে সেই সংকটের কারণে আমাদের দেশেও সবচেয়ে অনেক জায়গায় প্রভাব পড়ছে। তার একটি বড় জায়গাটি হচ্ছে বিদ্যুৎ খাত। এরই মধ্যে বিদ্যুৎ উৎপাদন কিন্তু এই ফার্নেস অয়েল বা এই ধরনের জ্বালানির যে সমস্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে ডিজেল চালিত, সেখানে কিন্তু বন্ধ করতে বাধ্য হয়েছে। তো এই আশঙ্কার কথা আপনারা পূর্বেও বলেছিলেন, একটু যদি বলতেন যে এখনকার সিচুয়েশনটা আসলে আপনারা কিভাবে দেখছেন? আমি একটু গোড়া থেকে যাওয়ার চেষ্টা করি। প্রথম হলো যে 2007-08 অর্থ বছরে আমাদের বিদ্যুৎ খাত পুরোপুরি আমদানির উপর নির্ভর ছিল মাত্র 5.5%। এখন আমাদের বিদ্যুৎ খাত 65%-এর বেশি আমদানির উপর নির্ভরশীল, সেটা এলএনজি হোক বা পেট্রোল হোক কিংবা ডিজেল হোক বা ফার্নেস অয়েল হোক। এখন আমরা কখনোই এই শকের জন্য প্রস্তুতি নেইনি, যদিও এর আগেও দুইবার এই ঘটনা ঘটে গেছে, 2017-18 সালে একবার, 2022-23 সালে একবার। ফলে এই মুহূর্তে আমাদের যে সংকটটা তৈরি হয়েছে সেটা আমরাও যেমন খানিকটা দায়ী, তেমনি আমরা প্রস্তুত ছিলাম না, সারা পৃথিবী প্রস্তুত ছিল না এরকম একটা ঘটনার জন্য যে আমেরিকা ইসরায়েল হামলা করবে ইরানের উপরে। এই মুহূর্তে আমাদের খুবই দরকার হলো যে আমরা আমাদের পেট্রোলিয়াম আমদানি এবং এলএনজি আমদানি কতটা ডাইভার্সিফাইড করতে পারি। এটা গতকালকে সবচেয়ে ভালো দিন ছিল, আজকেও করতে পারলে সব থেকে ভালো। যে আমি শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, আমি চীনের পর জোর দিতে পারি কিনা খানিকটা, সিঙ্গাপুর, ভারত, আমি ইন্দোনেশিয়া, এই সব দেশ যেখানে পেট্রোলিয়াম খানিকটা উৎপাদন, এমনকি মালয়েশিয়া উৎপাদন হয় এবং সরবরাহ করে, এখানে একটু ডাইভার্সিফাইড করতে পারি কিনা সোর্সকে, এটা খুব জরুরি কাজ। আপনারা আসলে সবসময় একটা কথা বলে আসছেন যে ডাইভার্সিটির কথা বলে আসছেন, যে সেখানে আসলে সৌর বা জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানির কথা বলছেন, সেখানে সৌর বিদ্যুৎ একটি বড় জায়গা। তো আমাদের দেশে কিছু কয়েকটি হাতে গোনা সৌর চালিত বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তো এই জায়গাটা বাড়ানোর ক্ষেত্রে এই মুহূর্তে সরকারের কাছে আসলে কী ধরনের পরামর্শ থাকতে পারে? সবথেকে জরুরি বিষয় হলো আমার যে জমি অধিগ্রহণ করা হয়ে গেছে, সেখানে যেমন ধরুন পায়রা অঞ্চলে আমার প্রায় 12,500 একর জমি অধিগ্রহণ হয়ে আছে। আমরা মাতারবাড়ি অঞ্চলে 5,000 একর জমি অধিগ্রহণ করে রেখেছি। রামপাল কোল পাওয়ার প্ল্যান্ট এরিয়াতে এখনও 1,000 একর জমির মতো অধিগ্রহণ করা আছে। এই জায়গাগুলোতে সৌরবিদ্যুৎ অতি দ্রুত চালু করতে হবে সরকারি উদ্যোগে। দ্বিতীয়ত হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ পর্যায় থেকে তার উচিত জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বর্তমান পরিস্থিতিকে সরাসরি বলা জনগণকে যে সিচুয়েশন এই, এবং আমাদের প্রত্যেকটা ঘরের উপরে আমাদের 3 কিলোওয়াট করে সোলার পাওয়ার লাগাতে হবে, যাতে আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি। আমরা যাতে এত বছর পরে এসেও জ্বালানি খাতে পরাধীন থেকে না যাই, সেই উদ্যোগটা নেওয়া। আর 3 নাম্বার যে জিনিসটা, সেটা হলো আমাদের পরিবহন খাত, যেমন ভারতের মতো পরিবহন খাতকে পেট্রোলিয়াম থেকে সরিয়ে ফেলতে হবে, বিদ্যুতে নিয়ে আসতে হবে। যেমন আমাদের কৃষিখাতকে আমরা ডিজেল নির্ভর করে রেখেছি, ওটাকে সরিয়ে আনতে হবে। আমাদের হাউস হোল্ড সেক্টর, আমরা ওটাকে সরিয়ে আনি। এভাবে আমরা যদি বড় বড় সেক্টরগুলো, অর্থনৈতিক সেক্টরগুলোকে পেট্রোলিয়াম থেকে ডিকাপলিং করে ফেলতে পারি, তাহলে আমরা অনেক। সমাধানটা কি, মানে কৃষকরা বা তারা আসলে বিকল্প বিদ্যুৎ কিভাবে পাবে? 1 নম্বর হলো সৌরচালিত সোলার পাম্প করা যেতে পারে, সৌরচালিত যে ইরিগেশন পাম্প, সেটা খুব করে সরকার যদি ভর্তুকি দেয়, এবং ভর্তুকি এই জন্য দিচ্ছে না যে সরকার যে তাকে সহায়তা করছি, বরং আমি যে টাকা বাঁচিয়ে ফেলছি আমদানি থেকে, সেটাই ভর্তুকি হিসেবে দিচ্ছি। এর মধ্য দিয়ে আমার যে বিপুল পরিমাণে প্রায় 15% ডিজেল চলে যায় কৃষিখাতে, এইটা আমি বাঁচাতে পারবো। আমি যদি আমরা যদি সোলার চার্জিংয়ের সেশন করতে পারতাম হাইওয়েগুলোতে, তাহলে আমি এখান থেকে বেঁচে যেতাম। আমরা দ্রুততম সময়ে আমাদের যত চাহিদা, ইম্পোর্টের পরে নির্ভরশীলতা আমরা কমিয়ে আনতে পারবো, এবং তাতে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। ধন্যবাদ। আসলে যেমনটি আসলে বলছিলেন, আমাদের আমদানি নির্ভরতা আসলে কমিয়ে আনতে হবে, পাশাপাশি বেশ কিছু সুপারিশ করেছেন, সেখানে আসলে নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভর করতে বলা হয়েছে। এইসব আসলে করা গেলে যে সংকটগুলো তৈরি হচ্ছে সেটি সমাধান হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে বিদ্যুৎ সংকট বা জ্বালানি সংকট নিয়ে আলোচনা সবশেষ। জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিয়ে আলোচনায় এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।